আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন মোস্তাফিজ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স কমপ্লিট করেছি। তো আজকে আমি আমাদের দেশে বহুল প্রচলিত একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, সেটি হলো সাবসয়েল ইনভেস্টিগেশন, সে বিষয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আমার যেসব সিভিল ইঞ্জিনিয়ার ভাই বোনরা কাজ করছেন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাদের কিছুটা হলেও সহায়ক হবে তাদের জন্য। সাবসয়েল ইনভেস্টিগেশন আসলে এমন কোনো সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার নেই, এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যাতে যেই বিষয়টা কনস্ট্রাকশন করার আগে সাবসয়েল ইনভেস্টিগেশন করা হয় না। সাবসয়েল ইনভেস্টিগেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমাদের দেশে আমরা যত্রতত্রভাবে করে থাকি, যার ফলশ্রুতিতে কিছু ভুলভ্রান্তি হয় এবং ইন দ্য লং রান স্ট্রাকচারের জন্য এটা শুভকর নয় এবং অনেক রকম বিপত্তিকর পরিস্থিতির উদ্রেক হয় আর কি। তো আমি আজকে আমার এই বিষয়টা নিয়ে এমন একটা বিষয় নিয়ে আমি চেষ্টা করব যে সাবসয়েল ইনভেস্টিগেশন রিলেটেড যে কোড আমরা ফলো করি, সেই কোডের ডিটেইল বলার জন্য পাশাপাশি বিভিন্ন লিটারেচারে কি বলা আছে সেই বিষয় সম্বন্ধে আলোকপাত করব। আর আমাকে আজকের এই বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়ার জন্য সহায়তা করেছেন সুয়েল অ্যাসোসিয়েটস লিমিটেড, মোহাম্মদপুর, সেজন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তো আসলে সাবসয়েল ইনভেস্টিগেশন বলতে বোঝানো হয় যে সয়েলের বর্তমানে কি কন্ডিশনে আছে সেই বিষয়টা জানার পদ্ধতিটাই হলো সাবসয়েল ইনভেস্টিগেশন। সাবসয়েল ইনভেস্টিগেশনের কতগুলো উদ্দেশ্য আছে। এর মধ্যে একটি উদ্দেশ্য হলো সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি জানা, অর্থাৎ সয়েলটা কত পরিমাণ লোড নিতে পারে সে সম্বন্ধে ধারণা পাওয়া। ফাউন্ডেশনটা কেমন হবে, ডিপ ফাউন্ডেশন হবে না শ্যালো ফাউন্ডেশন হবে। যদি শ্যালো ফাউন্ডেশন হয় তাহলে সেটা কি আইসোলেটেড ফুটিং হবে না কম্বাইন্ড ফুটিং হবে, বা ম্যাট ফাউন্ডেশন হবে কিনা, এই সম্বন্ধে আইডিয়া পাওয়ার জন্য সাবসয়েল ইনভেস্টিগেশন করা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সেটেলমেন্ট। ফাউন্ডেশনের যে কোনো ক্ষেত্রে ফাউন্ডেশনের সেটেলমেন্ট আসতে পারে। সেই সেটেলমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রেও আমাদেরকে সাবসয়েল ইনভেস্টিগেশন করতে হয়। আবার যদি কোনো এক্সিস্টিং স্ট্রাকচার থাকে, তাতে যদি কখনো কোনো কারণে সেটেলমেন্ট হয় কিংবা টিল্টিং হয় অথবা ক্র্যাক দেখা দেয়, তাহলে আমাদের সাবসয়েল ইনভেস্টিগেশন করে দেখা উচিত সয়েলের কোনো ইফেক্ট আছে কিনা। স্ট্রাকচারাল ইফেক্টও থাকতে পারে, আর তো তার একটা পার্ট, সেই কারণে আমরা আসলে সাবসয়েল ইনভেস্টিগেশনও করে দেখতে পারি যে জিওটেকনিক্যাল ইম্প্যাক্টের জন্য সেই সেটেলমেন্ট বা টিলিং হয়েছে কিনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সকাভেশন প্রবলেম। আমাদের দেশে এই প্রবলেমটা অনেক ক্ষেত্রেই অনেক কমপ্লেইন আসে যে এক বাড়িতে ফাউন্ডেশন করার জন্য মাটি খুঁড়ছে, পাশের বাড়িতে ক্র্যাক দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে। এর খুব জলজান্ত উদাহরণ কয়েক বছর, 1-1.5 বছর আগেই কারণ বাজারে সুন্দরবন হোটেলে একটা ক্র্যাক দেখা দেয়। পাশের বিল্ডিং এর জন্য এক্সকাভেশন করতে গেছিল, তারপরেই ওই সুন্দরবন হোটেলে ক্র্যাকটা দেখা যায়। তো এই বিষয়ে এই এক্সকাভেশনের পূর্বে সয়েল এক্সপ্লোরেশন করে দেখা উচিত তার আর টেনশন ক্র্যাক কত নিতে পারে, টেনশন ক্র্যাক ডেপথ কত, টেনশন ক্র্যাকের ডেপথ কত হবে, কিংবা ল্যাটারাল আর্থ প্রেসারটা কিরকম হবে ইত্যাদি জানার জন্য আমাদের সাবসয়েল ইনভেস্টিগেশন করতে হয়, আদারওয়াইজ বিপত্তি ঘটতে পারে। সাবসয়েল ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন সমাধান করা খুব প্রয়োজন সবার আগে, মানে কাজ শুরু করার আগে এই দুটি ডেস্ক ওয়ার্ক করে সলভ করতে হয়। ফার্স্ট অফ অল, কত ডিস্টেন্স পর আমি সাবসয়েল ইনভেস্টিগেশন করব। তো এই ক্ষেত্রে আসলে কোনো ধরা বাঁধা ওরকম ফিক্সড কোনো ক্যালকুলেশন নেই যে এই ক্যালকুলেশন করে বলে দেওয়া সম্ভব, তবে কিছু আইডিয়া আছে। আমি এখানে ট্যাংয়ের বই থেকে একটি রেফারেন্স দিয়েছি, অনেক সুন্দর করে সাজানো আছে বিষয়টি। এটা হরিজন্টাল স্ট্র্যাটিফিকেশনের উপর ভিত্তি করে করা। হরিজন্টাল স্ট্র্যাটিফিকেশন যদি সে ধরে নিলাম ইউনিফর্ম হলো
হতে পারে একদম স্মুথ ইউনিফর্ম একটা লেয়ারে আছে, আবার এমনও হতে পারে যে অ্যাভারেজ অনেক মোরলেস ইউনিফর্ম, কিছু জায়গায় হয়তো একটু উঁচু নিচু আছে। আবার ইরোটিক হতে পারে যে একদম কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে না, উঁচু নিচু, সেরকমও হতে পারে। তো ধরা যাক আমার একটা মাল্টি স্টোরেড বিল্ডিং করতে যাচ্ছি, যদি সয়েল স্ট্র্যাটিফিকেশন ইউনিফর্ম হয় তাহলে বোরিং এর ডিস্টেন্স হতে পারে 150 ফিট। যদি অ্যাভারেজ হয় হরিজন্টাল স্ট্র্যাটিফিকেশন তাহলে বোরিং এর ডিস্টেন্স হবে 100 ফিট। আর যদি ইরোটিক হয় তাহলে বোরিং এর ডিস্টেন্স হবে 50 ফিট। তবে এই ক্ষেত্রে আরেকটি শর্ত আছে, মিনিমাম নাম্বার অফ বোরিং 4টার কমে হবে না। আবার আমি যদি ব্রিজ পিয়ার অ্যাপার্টমেন্ট ইত্যাদি ক্ষেত্রে চিন্তা করে থাকি তাহলে সাধারণত 100 ফিট পর করা হয়। এটা হলো ডিজাইন পারপাসে। বাট কনস্ট্রাকশন পারপাসে আমরা যেটা করে থাকি, প্রত্যেকটা পিয়ার পয়েন্ট বা অ্যাপার্টমেন্ট পয়েন্টে আমরা একটা করে কনফার্মেটরি বোরিং করে থাকি। হাইওয়ে একটা বিশাল বড় জিনিস, অনেক লম্বা একটা জায়গায় আমি যদি 20-25 ফিট বা 100 ফিট পর করি তাহলে এটা আমার ইকোনমিক হবে না। তো সেক্ষেত্রে একটা আইডিয়া দেওয়া হয়েছে 1000 ফিট হতে পারে, 500 ফিট হতে পারে, 100 ফিট পরও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য হরিজন্টাল স্ট্র্যাটিফিকেশন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কুড়িল ফ্লাইওভার করার সময় আমরা দেখেছি যখন সেখানে অর্গানিক সয়েল পাওয়া গেছিল তখন তারা 25 মিটার পর বোরিং করে সয়েলের স্ট্র্যাটিফিকেশনটা আইডেন্টিফাই করেছে এবং অর্গানিক সয়েলের লেয়ার তারা আইডেন্টিফাই করে সেই হিসাবে ট্রিটমেন্ট দিয়েছিল। তবে সাধারণত যখন অনেক বড় এরিয়া হয়ে থাকে আমরা গ্রিড প্যাটার্ন ফলো করি, গ্রিড করে যাই। গ্রিডের ডিস্টেন্স হতে পারে 25 মিটার, 50 মিটার বা এই ধরনের করে আমরা সয়েল এক্সপ্লোরেশনটা করে থাকি। তবে এটা বিভিন্ন বইতে বলা থাকে যে 900 স্কয়ার মিটারের মধ্যে মিনিমাম একটা বোরহোল পড়া উচিত। তবে বোরিং এর এই প্রবলেমগুলো কিভাবে করব, কত ডিস্টেন্স পর করব, এই রিলেটেড বাউলসের বইতে চ্যাপ্টার 3-তে সুন্দর একটা সয়েল এক্সপ্লোরেশন প্রোগ্রাম নামে একটা আর্টিকেলে বেশ সুন্দর সাজানো গোছানো ভাবে ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা চাইলে রেফারেন্স হিসেবে ওটা পড়ে নিতে পারেন। দ্বিতীয় প্রশ্নটা হলো কত গভীর পর্যন্ত আমি সয়েল এক্সপ্লোরেশন করব। তো সেই ক্ষেত্রে টমলিনসন বিখ্যাত ফাউন্ডেশন ইঞ্জিনিয়ার, যার অনেকগুলো বই আছে ফাউন্ডেশন রিলেটেড, রেফারেন্স বই, এবং প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য টমলিনসন কিন্তু বাংলাদেশের যমুনা ব্রিজে ফাউন্ডেশন ডিজাইন ইঞ্জিনিয়ার ছিলেন। তো টমলিনসন বিভিন্ন স্ট্রাকচারের ক্ষেত্রে কত ডেপথ পর্যন্ত যাব তার একটা স্কিমেটিক ডায়াগ্রামে তার একটা আইডিয়া দিয়েছে। এখানে সেই আইডিয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কোন ধরনের স্ট্রাকচার হলে কোন ধরনের কত ডেপথ পর্যন্ত আমরা বোরিং করে থাকব। তবে ডেপথের বেলায় একটা সাধারণত সব বইতে একটা জেনারেলাইজড একটা স্পেসিফিকেশন হলো যে কন্টাক্ট প্রেসারের 10% স্ট্রেস যে ডেপথে আসবে সেই ডেপথ পর্যন্ত আমরা এক্সপ্লোর করব, সয়েল এক্সপ্লোরেশন করা উচিত। তো কন্টাক্ট প্রেসারটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করব আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এই ধরা যাক আমার একটা ফাউন্ডেশন আছে, গ্রাউন্ড লেভেল থেকে ডিএফ ডিস্টেন্স দূরে, তার কন্টাক্ট প্রেসার P = Q0 যদি হয়, আমি 2:1 অনুপাতে যদি একটা স্লোপ টানি, সেই স্লোপে ধরে নিলাম ডি ডেপথ, ক্যাপিটাল ডি ডেপথে গিয়ে প্রেসারটা P = 0.1 Q0 হবে, তাহলে আমার টোটাল বোরিং ডেপথ H হবে DF প্লাস D। এটা 3 ডাইমেনশনাল ভিউটা অনেকটা এই রকমের হয়ে থাকবে। এই ট্রাপিজয়েডাল সেগমেন্ট থেকে আমরা আসলে ওই P = 0.1 Q0 কোথায় হবে সেটা বের করতে পারি, মানে 10% অফ কন্টাক্ট প্রেসার। আরেকটি অ্যাজাম্পশন বলা হয়ে থাকে যে 5% অফ ইফেক্টিভ স্ট্রেস। আসলে ইফেক্টিভ স্ট্রেসটা ক্যালকুলেট করা কিছুটা ঝামেলাপূর্ণ, বিশেষ করে বিভিন্ন ধরনের সয়েলের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। বিশেষ করে ক্লে সয়েলের ক্ষেত্রে ইফেক্টিভ স্ট্রেসটা টাইম ডিপেন্ডেন্ট, আবার ড্রেনেজ পাতের উপর ইফেক্টিভ স্ট্রেসটা ডিপেন্ড করে। তো এই ক্যালকুলেশনের ডিফিকাল্টিজের জন্য আমরা
সাধারণত এই ইফেক্টিভ স্ট্রেসের রিলেশনটা আমরা অ্যাভয়েড করে থাকি। আরেকটা কিছু ইম্পেরিক্যাল ফর্মুলা আছে, যেমন ধরা যাক যদি একটা ন্যারো কনক্রিট বা লাইট স্টিল বিল্ডিং হয়, তাহলে আমাদের বোরিং ডেপথ ZB হবে from the bottom of the foundation, কিন্তু ZB equal to 3 into h to the power 0.7, আর heavy steel building যদি হয় সেক্ষেত্রে হবে 5 into h to the power 0.7. ZB টা হলো the depth of boring from the bottom of the foundation, আর S হলো ইকুইভ্যালেন্ট স্টোরি হাইট, যাকে বলা হয়েছে 15 কিলোনিউটন পার স্কয়ার মিটার। এখন ইকুইভ্যালেন্ট স্টোরি হাইট বলা হলো কেন, এর পিছনে একটা তাৎপর্যপূর্ণ বিষয় আছে। ধরা যাক একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং 4 তলা আর একটা ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং 4 তলা, দুটোই 4 তলা, 4 স্টোরি বিল্ডিং, কিন্তু সমস্যাটা হলো দুটার লোড কিন্তু এক না। সেই কারণে ইকুইভ্যালেন্ট স্টোরি হাইট দিয়ে এটাকে জাস্টিফাইড করা হয়েছে। এটা আমরা একটা দেখে আসতে পারি, যদি কোনো ফাউন্ডেশন, কোনো একটা হেভি স্টিল বিল্ডিং এর ফাউন্ডেশনে আমার 120 কিলোনিউটন পার মিটার স্কয়ার লোড আসে এবং ফাউন্ডেশনের ডেপথটা যদি হয় 1.5 মিটার, তাহলে আমরা সেক্ষেত্রে মিনিমাম বোরিং হাইট বের করার জন্য ফার্স্ট ইকুইভ্যালেন্ট স্টোরি হাইট বের করতে পারি। S equal to 120 ভাগ 15 equal to 8, অর্থাৎ 8 তলা। তারপরে হেভি স্টিল বিল্ডিং যেহেতু বলেছে, তাহলে আমরা বের করতে পারি, আর বোরিং ডেপথ হবে 5 into 8 to the power 0.7, অ্যাপ্রক্সিমেটলি 21.5 মিটার। সুতরাং মিনিমাম বোরিং ডেপথ হবে ডেপথ অফ ফাউন্ডেশন প্লাস ডেপথ অফ বোরিং 1.5 মিটার প্লাস 21.5 equal to 23 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল। এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট স্টোরি হাইটের এই ফর্মুলা দিয়ে, ইম্পেরিক্যাল ফর্মুলা দিয়ে ডেপথ অফ বোরিংটা বের করে নিতে পারি। তবে ডেপথ অফ বোরিং এর আরো কয়েকটা ইম্পেরিক্যাল ফর্মুলা আছে। এই ইম্পেরিক্যাল ফর্মুলাগুলো খুব চমৎকার ভাবে বর্ণনা করা আছে কদুতের বইতে, আপনারা চাইলে ওই বইটা থেকে দেখতে পারেন। আরো কয়েকটা ভেরিয়েশন আছে। আমরা সয়েল এক্সপ্লোরেশন করে যে স্যাম্পলটা, মেইনলি দুটো কাজ করি, একটা হলো ফিল্ড ইনভেস্টিগেশন আর একটা হলো স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশন করে নিয়ে আসি আমরা ল্যাবরেটরিতে টেস্টের জন্য। তো আমরা যেই স্যাম্পলগুলো কালেক্ট করি সেই স্যাম্পলগুলোর ধরন কীরকম সেই সম্বন্ধে আমরা একটু আইডিয়া নিতে চেষ্টা করি। তার উপাদানগুলোর উপর ভিত্তি করে, কনস্টিটিউয়েন্টের উপর ভিত্তি করে স্যাম্পলগুলো দুই ধরনের, একটা হলো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল আর একটা হলো নন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নাম শুনেই বোঝা যাচ্ছে যে সকল উপাদান থাকবে, শুধুমাত্র ওয়াটার কন্টেন্ট এবং ভয়েড রেশিওটা ভ্যারি করতে পারে। আবার স্যাম্পলটা ডিস্টারবেন্সের উপর ভিত্তি করে স্যাম্পল আবার দুই ধরনের হয়, একটা হলো ডিস্টার্ব স্যাম্পল এবং আনডিস্টার্ব স্যাম্পল। এখন আনডিস্টার্ব স্যাম্পল বলতে আমরা কি বুঝি? আনডিস্টার্ব স্যাম্পল বলতে আমরা বুঝি যে সকল কনস্টিটিউয়েন্ট তো ঠিক থাকবেই, তার স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টও, সয়েলের স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টও সেম থাকবে, কোনো রকম পরিবর্তন হবে না। আর আনডিস্টার্ব স্যাম্পল সাধারণত আমরা শ্যালবি টিউব দিয়ে কালেক্ট করি। তো রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল এবং আনডিস্টার্ব স্যাম্পলের মধ্যে মেইন পার্থক্যটা হলো এই যে আনডিস্টার্ব স্যাম্পলে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, বাট রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলে স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হতে পারে। সবচেয়ে ভালো বেস্ট রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কালেকশনের পদ্ধতিটা হলো ব্লক স্যাম্পল কালেকশন করা। আসলে এটা ইনরিয়ালিস্টিক বড় প্রজেক্টের ক্ষেত্রে, কারণ একটা হিউজ এরিয়া এক্সকাভেট করে একটা স্যাম্পল ব্লকের মতো করে একটা স্যাম্পল কালেক্ট করা এবং সেই স্যাম্পলটা ল্যাবরেটরি টেস্ট করা। তো এটা আসলে খুব অল্প ডেপথের জন্যই পসিবল, আর এই ক্ষেত্রে এত এক্সকাভেশন করা খুব ডিফিকাল্ট। খুব সেনসিটিভ প্রজেক্ট হলে শ্যালো ডেপথের জন্য এই টেস্টটা করা যেতে পারে, তবে এটা আসলে আমরা আমাদের দেশে সাধারণত প্র্যাকটিস করি না। আমরা সয়েল এক্সপ্লোরেশনের আসলে ফিল্ড টেস্টগুলোকে আমরা মেইনলি কিছু কমন পদ্ধতি আছে,
ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। সেই কমন পদ্ধতির মধ্যে আমাদের দেশে আমরা খুব বেশি ব্যাপকভাবে ব্যবহার করে থাকি ওয়াশ বোরিং মেথড, আরেকটা ইউজ করি আমরা রোটারি ড্রিলিং মেথড। তো আমার এই স্লাইডটাতে আমরা ওয়াশ বোরিং মেথড নিয়ে আলোচনা করে থাকবো। আসলে ওয়াশ বোরিং মেথডটা হলো বাংলাদেশে খুবই প্রচলিত একটা মেথড। এটা সব ধরনের সয়েলই করা যেতে পারে, শুধুমাত্র সিমেন্ট, হার্ড সিমেন্টেড সয়েল এবং রকের ক্ষেত্রে এই ধরনের ওয়াশ বোরিং করা যায় না। যে স্যাম্পলটা ওয়াশ বোরিং এর মাধ্যমে কালেক্ট করা হয় সেই স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, যদিও এটা আসলে ওয়ার্কম্যানশিপের উপর ডিপেন্ড করে। যারা ফিল্ডে কাজ করবে তারা তাদের দক্ষতার উপরে নির্ভর করে যে এটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল কতটুকু হবে। বাট এসটিএম এ বলা আছে ওয়াশ বোরিং মেথডে বা স্প্লিট স্পুন মেথডে আমরা যে স্যাম্পল কালেক্ট করি সেটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। স্যাম্পলটা ডিস্টার্ব তো অবশ্যই হবে। আর ওয়াশ বোরিং এর একটা সুবিধা হলো ওয়াশ বোরিং এর মাধ্যমে আমরা স্ট্যাটা সম্বন্ধে আইডেন্টিফিকেশন পাই। সব ক্ষেত্রে আমরা স্ট্যাটা সম্বন্ধে আইডেন্টিফিকেশন পাই না। এটি হলো ওয়াশ বোরিং এর একটি স্কিমেটিক ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি। তো ওয়াশ বোরিং এর মেইন কাঠামো, মেইন স্কিমেটিক ডায়াগ্রাম সম্বন্ধে আমরা একটু আলোচনা করে দেখি। এখানে একটি ট্রাইপড থাকে যেটা এই অ্যারেঞ্জমেন্টটাকে যার উপরে এই অ্যারেঞ্জমেন্টটা দাঁড়িয়ে থাকে। একটি পাম্প থাকে, এই পাম্প দিয়ে ওয়াটার পাম্প করে সুইভেলের ভিতর দিয়ে এসে ড্রিলিং রডের মধ্য দিয়ে ওয়াটারটা আসে, ওয়াটার জেট হিসেবে আসে। এখানে একটা চপিং বিট থাকে, যে চপিং বিট এবং ওয়াটার জেট আসলে এখানে পারকেশন মেথডটা ইউজ হয়। চপিং বিট সয়েলটাকে সফট করে, ওয়াটার জেটের মাধ্যমে সয়েলটা ফ্লো হয়ে উপরে উঠে আসে এবং এটা তার মানে আমার ড্রিলিংটা প্রোগ্রেস হচ্ছে পারকেশন মেথডে। যে ওয়াটারটা বের হয়ে আসে সেই ওয়াটারের সাথে অনেক বিপুল পরিমাণ সয়েল আসে। এই সয়েলটা প্রথমে একটা নজল দিয়ে এসে একটা সেটেলিং ট্যাঙ্কে পড়ে। এখানে সেটেলিং ট্যাঙ্কে কিছুটা সেডিমেন্টেশন হয়। সেডিমেন্টেশন হওয়ার পরে রিলেটিভলি ফ্রেশ ওয়াটারটা আসে সাম্পে। সেই সাম্পে আসলে ব্যান্টোনাইট দেয়া থাকে। সেই ব্যান্টোনাইট যুক্ত সেই ওয়াটারটা আবার পাম্পের মধ্যে দিয়ে আবার পাস করানো হয়। এই পদ্ধতিতে সার্কুলেশন চলতে থাকে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো এই চপিং বিটটি স্যাম্পলিং স্পুন দ্বারা রিপ্লেস করা হয়। যখন ড্রিলিং শেষ হয়, রিকোয়ার্ড ডেপথ পর্যন্ত ড্রিল করার পরে চপিং বিটটা খুলে ফেলে সেখানে স্যাম্পলিং স্পুনটা বসিয়ে দেওয়া হয় এবং এট দ্য সেম টাইম সুইভেলের বিকল্প হিসেবে হ্যামার রিপ্লেস করা হয়। তারপরে এসপিটি কালেক্ট করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একটি কেসিং থাকে, স্টিল কেসিং। এর ডায়ামিটার সাধারণত 4 থেকে 5 ইঞ্চি হয়। এই স্টিল কেসিং এর হাইটটা হয় সাধারণত 5 থেকে 8 ফিট। এই স্টিল কেসিং এর মেইন পারপাসটা হলো স্টিল কেসিং বোরহোলটাকে স্ট্রেইট রাখে যাতে বোরহোলটা ইনক্লাইন না হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি স্টিল কেসিং না থাকতো, ওয়াটারটা ব্যাক ফ্লো করে আসার সময় এই বোরহোলের আশপাশে টপ লেয়ারটাতে সয়েলকে লুজ করে ফেলতো, যার ফলশ্রুতিতে এখানে কাজ করা সম্ভব হতো না। এই কারণে এই কেসিং পাইপটা ইউজ করা হয়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আসলে এটা একটি স্যাম্পল কালেকশন ব্যারেল, স্প্লিট ব্যারেল বলা হয় একে। এই ব্যারেলের সাধারণত নিয়ার অ্যাবাউট 1.5 ইঞ্চি 34.9 মিলিমিটার সাধারণত ব্যারেলের ডায়ামিটার থাকে। এই ব্যারেলের সামনে একটি ড্রাইভিং শু থাকে, একে আমরা স্পুনও বলে থাকি। এই ব্যারেলের এই সামনের এই অংশটুকুতে স্যাম্পল ডিস্টার্ব স্যাম্পলটা কালেক্টেড হয়। এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস হলো বল বাল্ব। এই ড্রিল উপরে এই
পুরো ব্যারেলটা ড্রিল রডের সাথে আটকানো থাকে। ড্রিল রডে যে ওয়াটার থাকে সেই ওয়াটার যখন আসতে থাকে নিচের দিকে তখন এই বল বাল্বটা গেট বাল্বের মতো কাজ করে, ফলশ্রুতিতে পানি স্যাম্পলের উপর প্রেসার দিতে পারে না, পানিটা ওয়াটার পোর্টের মধ্যে দিয়ে বের হয়ে যায়। আনডিস্টার্ব স্যাম্পল কালেক্টের ক্ষেত্রে স্প্লিট ব্যারেলের পরিবর্তে আমরা শ্যালবি টিউব ইউজ করে থাকি থিন ওয়ালের। এখানেও সেম মেকানিজম, একটি বল বাল্ব থাকে যা ওয়াটারকে স্যাম্পলের উপর প্রেসার দিতে বাধা সৃষ্টি করে থাকে। আমরা আসলে এন ভ্যালু ক্যালকুলেট করি ফিল্ডে। ফিল্ড টেস্ট এন ভ্যালু আমাদের যে ওয়াশ বোরিং মেথড বা এসপিটি বলে থাকি, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। এই স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টের ফিল্ড আউটপুট হলো বা ফিল্ডের রেজাল্ট হলো এন ভ্যালু। এন ভ্যালু আসলে প্রতি ফিটে কি পরিমাণ রেজিস্ট্যান্স দিচ্ছে সয়েল তাকেই বোঝানো হয়ে থাকে। তো এন ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হয় আমরা এখানে একটু দেখি। যদি আমি টোটাল 18 ইঞ্চিকে 3টা স্লটে ভাগ করি, 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চি, প্রথম 6 ইঞ্চি, দ্বিতীয় 6 ইঞ্চি, তৃতীয় 6 ইঞ্চি। ধরে নিলাম প্রথম 6 ইঞ্চি পেনিট্রেট করতে ব্লো লাগলো 5টা, দ্বিতীয় 6 ইঞ্চি পেনিট্রেট করতে ব্লো লাগলো 8টা এবং তৃতীয় 6 ইঞ্চি পেনিট্রেট করতে ব্লো লাগলো 10টা। তাহলে আমার টোটাল এন ভ্যালু দাঁড়াবে দ্বিতীয় এবং তৃতীয় 6 ইঞ্চি পেনিট্রেট করতে যে কটা ব্লো লাগছে তার সাম, অর্থাৎ 8 আর 10 18। প্রথম 6 ইঞ্চি পেনিট্রেট করতে যে যতগুলো ব্লো লেগেছে সেটা আমরা ইগনোর করব, কারণ ড্রিল করার সময় এই জায়গায় ফার্স্ট টপস উপরের 6 ইঞ্চিতে সয়েলটা ডিস্টার্ব হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো গ্রাউন্ড ওয়াটার টেবিল, যেটা বিয়ারিং ক্যাপাসিটির উপরে গ্রাউন্ড ওয়াটার টেবিলের একটা ভালো ইম্প্যাক্ট আছে। ইকুয়েশনটা আমরা টার্জাকির ইকুয়েশনে যেটা ইমফেসিস দেখতে পাই। তো তার জন্য আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আসলে অবজার্ভ করা লাগে। গ্রাউন্ড ওয়াটার টেবিলটা সাধারণত আমরা 24 ঘন্টা পরে গিয়ে বোরহোল লোকেশনে আইডেন্টিফাই করে থাকি। তবে এখানে খেয়াল রাখতে হবে লোকেশনের একটা বিষয় আছে। যেমন ধরুন আমি যদি বলি টাইডাল এরিয়াতে দুই রকম গ্রাউন্ড ওয়াটার পাওয়া যায়, জোয়ারের সময় একরকম, ভাটার সময় একরকম। এই টাইডাল ফ্লাকচুয়েশনটা একটু খেয়াল রাখতে হবে। আর ক্লে সয়েল হলে 24 ঘন্টার ভিতরে নাও পাওয়া যেতে পারে, আরো পরেও পাওয়া যেতে পারে। তো আরেকটা জিনিস হলো গ্রাউন্ড ওয়াটার টেবিল মেজারমেন্টের জন্য কিছু সেন্সর ডিভাইস আমরা ইউজ করতে পারি, বাট আমরা আমাদের দেশে সনাতন পদ্ধতিতেও করতে পারি। কোনো হেভি জিনিস রশিতে বেঁধে বোরহোলের ভিতরে দিলাম, যখন সেই জিনিসটা ওয়েটলেস হবে সেই ডেপথে গিয়ে ওয়াটার টেবিল পাওয়া যাচ্ছে, সনাতন পদ্ধতি এটি। এবার আসি কোডের কিছু রিকোয়ারমেন্ট আছে বা কোডের কিছু রিকমেন্ডেশন আছে। সেটা হলো ওয়েট অফ হ্যামার, যে হ্যামারটা দিয়ে আমি ড্রপ হ্যামারিং করব সেই হ্যামারের ওয়েটটা কত হবে। সাধারণত 63.5 কেজি, 1 কেজি প্লাস মাইনাস হতে পারে। আর ফলিং হাইট হলো 30 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস মাইনাস হতে পারে। তো আমরা আসলে এগুলো ফিল্ডে কিভাবে মেজার করব? হয়তো আমরা হাইটটা মেজার করতে পারি, কিন্তু ওয়েটটা কিভাবে মেজার করব এটা আমরা অনেকেই হয়তো জানি, বুঝতে নাও পারি। তবে আমার মনে হয় এটা ফিল্ডে মেজার করা খুব ভেরি মাচ পসিবল। আমরা দেখতে পাচ্ছি একটা প্ল্যান, আমাদের যদি চিন্তা করে থাকি আমার হ্যামারটা এইরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ, এই প্ল্যানটা হলো সার্কুলার, এখানে একটা আউটার ডায়া হলো ডি, ইনার হলো ডায়া স্মল ডি, আর টোটাল হাইট হলো এইচ। তাহলে আমি যদি টোটাল ভলিউমটা বের করি পাই ডিএইচ এবং হলোর ভলিউমটা বের করি পাই স্মল ডিএইচ এবং নিট ভলিউমটা হবে টোটাল ভলিউম থেকে হলোর ভলিউমটা বিয়োগ করব, নিট ভলিউম পাবো। সেই নিট ভলিউমকে ইউনিট ওয়েট অফ স্টিল 7850 কেজি পার মিটার কিউব দ্বারা গুণ করলে
আমি টেন্টেটিভলি তার ওয়েটটা পেয়ে যাব। হ্যাঁ, তবে সেক্ষেত্রে ভলিউমটা অবশ্যই মিটার কিউবে হতে হবে। আশা করি এই ছোট একটা ক্যালকুলেশন দিয়ে আমরা ফিল্ডে অনায়াসে হ্যামারের ওয়েট বের করতে পারবো এবং চেক করতে পারবো। যারা বোরিং করতে এসেছে তাদের বলতে পারবো আপনার ওয়েটটা রিলেটিভলি কম মনে হচ্ছে, বা বেশি তো হয় না, সাধারণত কমই হয় আর কি। আর এই হলো ব্যারেলের কিছু স্প্লিট ব্যারেলের কিছু রিকোয়ারমেন্ট, স্ট্যান্ডার্ড ডাইমেনশন গুলো দেয়া আছে। এখানে কিছু অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, আমরা এই অ্যাঙ্গেল গুলো জাস্টিফাই করে নেব ফিল্ডে, কারণ এই জিনিসগুলো যদি না হয়, বিশেষ করে এই জি ভ্যালু, ই ভ্যালু, মানে স্পুনের ড্রাইভিং স্পুনের ডাইমেনশনটা এ, জি, ই এবং সি, এই ডাইমেনশনগুলো যদি আমার অ্যাকুরেট না হয় তাহলে এন ভ্যালু ক্যালকুলেশনে আমার এরর আসবে। কাজেই আমরা এই চারটা ডাইমেনশন অ্যাটলিস্ট চেক করে তারপর দিব। এগুলো চেক করতে আমাদের শুধুমাত্র একটা মেজারিং স্কেল বা দুটা মেজারিং স্কেল হলেই আমরা মোটামুটি, আর একটা ক্যালকুলেটর অবশ্যই লাগবে অ্যাঙ্গেলটা মেজার করার জন্য, আমরা অ্যাঙ্গেল পর্যন্ত মেজার করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। হ্যামার সম্বন্ধে কিছু জিনিস বলা আছে, যেমন আগে এইখানে দেখতে পাচ্ছি আমরা পিন ওয়েট হ্যামার। এটি আগে ইউজ করা হতো, একটি পিন গাইড হিসেবে ইউজ করা হতো, গাইড রডের মতো, যে গাইড রড যেটি ড্রিল রডের ভিতর দিয়ে পাস করতো, আর উপরে ওয়েটটা ছিল 63.5 কেজি। কিন্তু আসলে এটি সেফ না, উপরে অনেক সময় ড্রপ করার সময় এই গাইড রডটা ড্রিল রডের বাইরে চলে যায়। এটা এখন আর এটা রিকমেন্ডেড না পিন ওয়েট হ্যামার। তো ASTM 11-তে রিকমেন্ডেড হলো ডোনাট হ্যামার। আমরা দেখতে পাচ্ছি একটি ডোনাট হ্যামার, এর উপরে একটি কলার থাকে, একটি নিচে একটি অ্যানভিল থাকে, হ্যামারটা ড্রপ হয়ে অ্যানভিলের উপরে পড়ে এবং এনার্জিটা অ্যানভিল হয়ে ড্রিল রডের মধ্যে দিয়ে স্প্লিট স্পুনের মধ্যে দিয়ে ট্রান্সফার হয় সয়েলে। তো আমাদের দেশে আমরা যে হ্যামারগুলো ইউজ করে থাকি, সাধারণত আমাদের এই হ্যামারগুলো ডোনাট হ্যামারই, শুধু পার্থক্য হলো আমাদের এই হ্যামারগুলোতে কলারটা থাকে না। তবে আরেক ধরনের হ্যামার আমরা বলে থাকি যে অটো হ্যামার। অটো হ্যামার আসলে সাম সর্ট অফ ডোনাট হ্যামারই, জাস্ট সেই হ্যামারের ফলিং হাইটটা ফিক্সড করা যায়, মানে এই কলারের কাজটা হয়, কলারটা থাকে। আরেক ধরনের হ্যামার আছে সেফটি হ্যামার। আমরা দেখতে পাচ্ছি ফুল গাইড রডের সাথে অ্যাটাচড হয়ে হ্যামারটা পড়ে, এটাকে সেফটি হ্যামার বলা হয়ে থাকে। এটা ASTM কোড রিকমেন্ডেড হ্যামার। তাহলে এখন ASTM কোড রিকমেন্ডেড হ্যামার হলো ডোনাট হ্যামার আর সেফটি হ্যামার। পিন ওয়েট হ্যামার অনেক আগে ইউজ করা হতো, এখন এটি আর রিকমেন্ডেশনে নেই। SPT আমরা আসলে যখন শক্ত সয়েল পাই, খুব হেভি হার্ড, 18 ইঞ্চি পেনিট্রেট করা অনেক কঠিন, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, বা কোড আমাদের সেক্ষেত্রে কি রিকমেন্ডেশন দেয়? কোডের একটা রিকমেন্ডেশন হলো, যদি যে কোনো 6 ইঞ্চিতে 50টার বেশি ব্লোজ লেগে যায়, তাহলে সেই লেয়ারে আর SPT কালেকশনের দরকার নেই, ব্যারেলটা তুলে নিয়ে আসতে হবে। এটি গেল 1 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হলো, টোটাল 18 ইঞ্চিতে পৌঁছানোর আগে যদি 100টা ব্লো লাগে, তাহলেও আর আমার 18 ইঞ্চি পর্যন্ত ব্লো দিয়ে যাওয়ার দরকার নেই। এটি গেল 2 নাম্বার কন্ডিশন। আর 3 নাম্বার কন্ডিশন হলো, যদি পরপর 10টা ব্লো দেওয়ার পরেও কোনো রকম অগ্রগতি না হয়, তাহলেও আমরা ওই স্পেসিফিক লেয়ার থেকে SPT কালেকশনটা বন্ধ করে পরবর্তী লেয়ারের জন্য ড্রিল করতে পারি। এবার কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ্য যে আমাদের দেশে আমরা আসলে শুধুমাত্র 50টা ব্লো হলেই আমরা ছেড়ে দিই। কখন দিব? 10 ইঞ্চিতেও 50টা হলেও ছেড়ে দেই, 13-14 ইঞ্চিতে 50টা ব্লো হলেও ছেড়ে দেই। আসলে বিষয়টা ঠিক না।
এই বিষয়টা ঠিক না। এই এসটিএম ফলো করে কাজ করা উচিত, যেহেতু কোড আমাকে কিছু লিমিটেশন বলে দিয়েছে এবং কোড লিমিটেশন ফলো করলে আমরা বলতে পারবো অ্যাজ পার কোড। আদারওয়াইজ আমি যদি লিমিটেশন গুলো ফলো না করি আমরা অ্যাজ পার কোড বলতে পারবো না।